কিন্তু মজার বিষয় হলো যে সোমবার সন্ধে 7:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে। সোমবার দুপুর পর্যন্ত সফর সঙ্গীরা আসলে জানেন না বা জানতেন না যে সফর সূচিতে কি আছে। এমনকি এই যে যাত্রা পথে আছেন তারা যাত্রা পথেও জানেন না যে সফর সূচিতে আসলে কি আছে। কাজেই এটি একটি কনফিডেন্সিয়াল সফর, এটি বলার অপেক্ষা রাখে না। এটিকে সরকারি সফর বলা হচ্ছে, কিন্তু মূল বিষয় যে প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ, এছাড়া আমার কাছে মনে হয় আরো কোনো বিষয় আছে, আরো কিছু বিষয় আছে। যেমন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত প্রায় 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন এবং নির্বাসিত জীবনযাপন করছেন আওয়ামী লীগ সরকারের আমলে। তার নামে বিভিন্ন মামলা ছিল, মামলার সাজা ছিল, যার কারণে তিনি দেশে আসতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আজকে 10 মাস হয়ে গেছে। আমরা 11 মাসে কথা বলছি, আর 1 মাস পরে 12 মাস, মানে 1 বছর হবে। আজও লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এটি কিন্তু রহস্যজনক ব্যাপার। আওয়ামী লীগ সরকারের পতন হলো, বলা হয় যে আওয়ামী লীগ সরকারের কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেননি। আওয়ামী লীগ সরকার চলে গেল, তারপরে তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না? রহস্য, কারণ আছে। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে নিশ্চিত হতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার 13 জুন লন্ডনে সকালে বৈঠক হতে যাচ্ছে একটি, এবং এই বৈঠকটি নিয়েও খানিকটা অনিশ্চয়তা ছিল। অনিশ্চয়তার দোলাচলে দুলছিল সরকার এবং বিএনপি। মূলত এই বৈঠকটি চাওয়া হয়েছে সরকারের তরফ থেকেই। সরকারের তরফ থেকে বৈঠকটি চাইবার পরেও বিএনপি এই বৈঠকে অংশ নেবে কিনা সে ব্যাপারে দ্বিধান্বিত ছিল। আপনারা জানেন, গত ঈদের আগের দিন 6 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে দেশবাসীকে সেই দিন খানিকটা জাতির উদ্দেশ্যে ভাষণের মতো তিনি নির্বাচনের একটা সময়সীমার কথা বলেছেন। সেই সময়সীমা নিয়ে বিএনপির ঘোর আপত্তি ছিল, এখনো পর্যন্ত আপত্তি আছে, এখনো পর্যন্ত আপত্তি দৃশ্যমান আছে। সেই জায়গা থেকে সেদিন প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন 6 তারিখ মধ্যরাতে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে তারেক রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করে বৈঠকটিতে অংশ নেন, এবং এই বৈঠকটি থেকে সিদ্ধান্ত হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময়সীমাটি ঘোষণা করেছেন সেটি বিএনপির চাওয়ার বাইরে। কারণ বিএনপি চাইছিল যে ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন দিতে হবে। সেখানে দ্বিমত পোষণ করা হয় এবং বিএনপি কঠোর অবস্থান, প্রয়োজনে আন্দোলনেও যাবে, এমনটাই সেই স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। কিন্তু পরের দিন ঈদের দিন ছিল, ঈদের দিন 7 জুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে যান, এবং সেই সাক্ষাতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বিএনপি নেতৃবৃন্দকে পরামর্শ দেন যে সরকারের সাথে কোনোভাবেই কঠোর অবস্থানে যাওয়া যাবে না, কঠোর অবস্থানে গিয়ে লাভ হবে না। সেই জায়গা থেকে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে একটা দ্বিধা কাজ করে, এবং দ্বিধার প্রেক্ষিতে গতকাল 9 জুন রাতে বিএনপির স্থায়ী কমিটি একটি বৈঠক করে তারেক রহমানের নেতৃত্বে, এবং তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠক থেকে মোটামুটি একটি সিদ্ধান্ত হয় যে কঠোর অবস্থানে যাবে না, এবং তারেক রহমানের যে বৈঠকটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন সেই বৈঠকটিতে অংশগ্রহণ করবেন। তারেক রহমান দেশে আসতে পারছেন না। তারেক রহমানের আগামীর রাজনীতি কি হবে, কিংবা বাংলাদেশের আগামী রাজনীতি কি হবে, এই বৈঠকটি কিন্তু অনেকটা নির্ভর করছে। তারেক রহমানের দেশে আসবার
সিগন্যালের অভাব ছিল, সোজা কথা যদি বলি সিগন্যাল ছিল না যে দেশে আসলে, যদিও এই মুহূর্তে তারেক রহমানের সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, সকল সাজা থেকে তিনি এক প্রকার মুক্তি পেয়েছেন, কিন্তু তারপরেও কোনো এক অদৃশ্য সিগন্যাল ছিল তারেক রহমান দেশে আসবেন না। ডক্টর ইউনূস বৈঠক করে তারেক রহমানের দেশে আসবার জটটি কি ছাড়তে যাচ্ছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে কি একটি সমঝোতা করতে যাচ্ছেন? কারণ ডক্টর ইউনূস অনেকটা নির্ভর করেছিলেন জামাতে ইসলামের উপরে কিংবা ছাত্রদের নতুন রাজনৈতিক দলের উপরে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এই স্বল্পতম সময়ে এটি প্রমাণ হয়ে গেছে যে জামাতের উপর নির্ভর করে কিংবা ছাত্রদের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে সেফ এক্সিট পাবেন না। এই সেফ এক্সিট যখন পাবেন না, তখন বড় দল স্বাভাবিকভাবেই মানতেই হবে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই প্রধান রাজনৈতিক দল বিএনপির উপর যদি ভর না করা যায়, তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বিগত 10 মাসে অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, ক্ষমতা দখল করেছেন, অনেক রাষ্ট্রদ্রোহিতার মতো কর্মকাণ্ড হয়ে গেছে। আজকে যদি ডক্টর ইউনূসের সেভ এক্সিট না হয় কিংবা আওয়ামী লীগ যদি হঠাৎ করে চলে আসে, তাহলে কি হবে? রাষ্ট্রদ্রোহিতা হলে কি হয়, সেই ঘটনাগুলো ঘটবে, এবং এই ঘটনাগুলো থেকে রক্ষা পেতেই ডক্টর ইউনূস কি আসলে বিএনপির সাথে তারেক রহমানের সাথে বৈঠক করে একটা সমঝোতায় আসতে চাইছেন? যদিও বলা হচ্ছে যে এটি প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কিংবা দ্বিপাক্ষিক সফর, তার থেকেও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে যেহেতু একটা সফরের সুযোগ পাওয়া গেছে, ডক্টর ইউনূসের ভাবনাটা এমন হতে পারে যেহেতু সফরের সুযোগ পাওয়া গেছে, তারেক রহমানকে দেশে আসার ব্যাপারেও নানা পক্ষের একটা নেগেটিভ সিগন্যাল আছে, যে বাধা আছে, তাহলে ইউকেতে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করি, বৈঠক করে একটা সমঝোতা করি, তারেক রহমানের দেশে আসবার পথটা উন্মুক্ত করে দেই, এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপির হাত ধরে অন্ততপক্ষে আমি নিরাপদে এই বিগত 10 মাসে আমি যে কর্মকাণ্ডগুলো করেছি, এই কর্মকাণ্ডগুলোর স্থায়িত্ব দিতে হবে। যেমন তিনি তার কর্ম উকুব করে নিয়েছেন, কর ফাঁকির মামলা থেকে নিজেকে নিবৃত্ত করেছেন, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা পরিবর্তন করেছেন, নিজের নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছেন, নিজের প্রতিষ্ঠানের নামে নিজের লোকজনকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড করেছেন 10 মাসে। এই 10 মাসের এই কর্মকাণ্ডগুলোর আগামী 5 বছরের নিশ্চয়তা দেওয়া এবং নিরাপদে থাকা, এই নানান কারণে শেষ পর্যন্ত বিএনপির সাথে, তারেক রহমানের সাথে কিংবা খালেদা জিয়ার সাথে সমঝোতারই একটি অংশ তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক। আমি সব কথার শেষ কথা বলতে চাই, এই সফরটি, ডক্টর ইউনূসের এই সফরটি যতটা না ব্রিটিশ বাংলাদেশ দ্বিপাক্ষিক, যতই বলা হোক দ্বিপাক্ষিক সরকারি সফর কিংবা প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়া, তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকটা অনুষ্ঠিত হবে কিনা। ডক্টর ইউনূস গতকালকে যে মুহূর্তে রওনা দেন, সেই মুহূর্তেও কিন্তু জানতেন না যে তারেক রহমানের সাথে তার বৈঠকটি আসলে হবে কিনা। ডক্টর ইউনূস মনেই করেছেন যে আমি আগে যাই, গিয়ে দেখি, তারপরে দেখি, গেলে নিশ্চয়ই একটা হবে, কিছু একটা বৈঠক হবে। আসলে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করতেই যাচ্ছেন। মূলত এই মুহূর্তে বিএনপির সিদ্ধান্তের ক্ষেত্রে খালেদা জিয়া আছেন, ঠিক আছে, তিনি আসলে অসুস্থ, সেই জায়গা থেকে মূল সিদ্ধান্তের একদম সেন্টার পয়েন্ট হচ্ছেন তারেক রহমান, এবং আগামীতে যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলেও প্রধানমন্ত্রী মুখ হিসেবেও বিএনপি মনে করে আসলে তারেক রহমানকে। কাজেই সেই জায়গা থেকেই সিদ্ধান্তটি আসতে হবে, এবং সেই সিদ্ধান্ত আসবার কারণেই ডক্টর ইউনূসের এই বৈঠকটির প্রতি এত আগ্রহ। এখন বোঝা যাবে এই বৈঠকটির পরেই কি হতে যাচ্ছে, বিএনপির সাথে সমঝোতা হতে যাচ্ছে কিনা, কিংবা বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনের একটা দাবি নিয়েছিল, সেই দাবি থেকে পিছু হটে এপ্রিলকে মেনে নেয় কিনা, তারেক রহমান দেশে আসছেন কিনা, এবং এরকম নানা বিষয়, অর্থাৎ
আগামী 13 তারিখের বৈঠকটির পরেই বোঝা যাবে যে বিএনপি এবং সরকারের সহ অবস্থান নাকি অবস্থানটা দূরে সরে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমার কাছে মনে হয় যে বিএনপির দরকার ক্ষমতা, আর ডক্টর ইউনূসের দরকার নিরাপত্তা। এই যে 10 মাসের যে কৃতকর্ম এবং সেভ এক্সিট, এই দুটো মিলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, এটি আমার কাছে মনে হয়। আগামীতে কি ঘটছে কিংবা বৈঠকটি থেকে কি ফলাফল আসছে সেটি দেখবার জন্য আমাদের নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি এবং দেখি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।